আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ 40তম পর্ব। আজকে গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি 41তম পর্ব থেকে ইনশাআল্লাহ রাত 9টায় লাইভ করব। 9:30 আপাতত শেষ, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে। আরেকটি কথা, আলোচনা শুরুতে 40তম পর্বে আপনারা হেডিং হিসেবে দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার মৃত্যু, জনাব তারেক রহমানের ভূমিকা, কিছু প্রশ্ন ও ক্ষমতায় যেতে বিএনপির করণীয়, এই শিরোনামে আজকে আলোচনা করতেছি। শুরুতেই বিএনপির নেতাকর্মী এবং কেন্দ্রীয় দায়িত্বশীল সাধারণ সদস্যবৃন্দ, বিএনপির ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সর্ববৃহত্তম দল এবং একটা বৃহৎ দলের যেমন ভাবে যে গাছটা বড় হয়, সে গাছের উপরে ঝড়-ঝাপটা বেশি আসে, আপনাদের উপরে সমালোচনা বেশি আসবে। সমালোচক সাধারণত দুই প্রকার হয়ে থাকে। এক প্রকারের সমালোচক, তারা আপনার সমালোচনা করে আপনাকে পচানোর জন্য বা আপনাকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য বা আপনাকে বিপদে ফেলার জন্য। আরেক প্রকারের সমালোচক যারা, তারা আপনাকে সমালোচনা করে আপনার কল্যাণকামী হিসেবে, আপনার হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে দোষ ধরিয়ে দেয়, যাতে আপনি শুধরিয়ে সামনে আরো সুন্দরভাবে ভালোভাবে চলতে পারেন। তা আপনাদের সমালোচনা করলেই যে আপনারা তাকে শত্রু মনে করবেন, এমনটা যেন না হয়। বরঞ্চ আপনারা এটা দেখেন যে সে সমালোচক, তিনি সমালোচনা করতেছেন কি হিতাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে, নাকি আক্রোশ নিয়ে। যেমন গত পর্বের আমি আলোচনার ভিতরে জনাব তারেক রহমানের দেশে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এবং তার দেশে নামার পরের কার্যক্রমের আমি ভূয়সী প্রশংসাও করেছি। আবার কিছু বিষয় আমার দৃষ্টিতে সমালোচনার যোগ্য, তাই আমি সমালোচনা করেছি। বিএনপির অনেক ভাই বোনেরা ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করে অনেক কথা বলেছেন, আমি এগুলোকে সহ্য করেছি। আমি কারো নাম বলতেছি না, কি বলছেন এটাও বলতেছি না। এই জন্য বিষয়টাকে আমি শুরুতেই একটু ক্লিয়ার করে নিলাম যে আপনারা আমাকে আপনাদের প্রতিপক্ষ মনে করবেন না। কারণ আপনাদের প্রতিপক্ষ হতে গেলে তো আমাকে কোনো না কোনো রাজনৈতিক দলের একজন কর্মী বা সদস্য বা নেতা যাই হোক হওয়া লাগবে। কিন্তু আমি বাংলাদেশের বর্তমানে কোন রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য নই। সুতরাং আমি আমার স্বাধীন জায়গা থেকে এদেশের একজন নাগরিক হিসেবে, একজন আলেম হিসেবে, আমি যেটাকে ভালো মনে করি এবং যেটাকে উচিত মনে করি, সেটাই আমি বলার চেষ্টা করি। যাই হোক, বেগম জিয়ার মৃত্যু নিয়ে কিছু কথা বলি। ম্যাডাম বেগম খালেদা জিয়া, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই দেশবাসী তাকে যে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছে, এটা নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন এবং বৃহত্তম জানাজা তার হয়েছে। যদিও জনসংখ্যার দিক থেকে আমার জানা মতে এর থেকে বড় আরেকটা জানাজা আছে, কিন্তু সেটা শুধুমাত্র জানাজার জন্য উপস্থিতি বলা যাবে না। কেননা সেটা ছিল চরমনার মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মাহফিলের সময়ের ইন্তেকাল। ওই সময় মাহফিল উপলক্ষে অলরেডি লক্ষ লক্ষ মানুষ চরমনার ময়দানে ছিল। সেই জন্য আমি বলতে চাই যে বেগম জিয়ার এই জানাজাটা ছিল বৃহত্তম জানাজা, এবং দেশবাসী তাকে যে অভূতপূর্ব যে ভালোবাসাটা দিয়েছে, এর পিছনে আমার বুঝ অনুযায়ী প্রধান যে কারণটা কাজ করছে, যে তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসছিলেন। তার ইন্তেকালের পরে দেশবাসী সেটা ফিরিয়ে দিয়েছে। সুতরাং এখান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সে যে দলেরই হন না কেন, আপনারা এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন যে আপনি যদি আপনার দেশকে, আপনার দেশের মানুষকে ভালোবাসেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসবে। যেমন শহীদ শরীফ উসমান বিন হাদি রহমাতুল্লাহ আলাইহি মাত্র 32 বছর বয়সে
অল্প দিনের ভূমিকা শেষে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, কিন্তু দেশের মানুষ তাকে কি ভালোবাসাটা দিয়েছে এটা আমরা সকলেই দেখছি, কেননা তিনি দেশের মানুষের জন্য কথা বলেছেন। বেগম জিয়া তার জানাজা পড়িয়েছেন যিনি, আমরা সংক্ষেপে বলতে পারি যে সংক্ষেপে অনেকেই বলতেছেন যে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক, কিন্তু এতটুকু কথা এখানে আল্লামা আব্দুল মালিক সাহেবের পরিচয় দিলে হবে না। বরঞ্চ আমার জানা মতে আমি বলতেছি, আসমানের নিচে জমিনের উপরে এখন যতজন মানুষ জীবিত আছে তাদের ভিতরে তিনি 1 নাম্বার মুহাদ্দিস। और পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বেগম জিয়ার জানাজা পড়িয়েছেন। এটা বেগম জিয়ার জন্য সৌভাগ্য, আল্লামা আব্দুল মালিক সাহেবের সৌভাগ্য না। এই কথাটুকু আবার ক্রস করলাম এই জন্য যে একটা মিডিয়ায় দেখলাম যে বেগম জিয়ার জানাজা পড়ানোর কারণে আল্লামা আব্দুল মালিক নাকি সৌভাগ্যবান হয়েছে। এটা যে সাংবাদিক বলেছেন তার কাছে যদি আমার কথা পৌঁছায় আমি তাকে বলবো যে আপনি আপনার কথাকে উইথড্র করে নেবেন, এটা চরম মূর্খতাপূর্ণ কথা আপনি বলেছেন। এরপরে বেগম জিয়ার জানাজার যে কফিন, লাশ জানাজার পরে যে কফিন, লাশের কফিনটা বহন করার ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং তারুণ্যের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তার লাশকে বহন করছেন। এই যে 3জন বিখ্যাত আলেম থেকে তিনি যে সৌভাগ্যটা পাইলেন, একজন জগৎ বিখ্যাত আলেম তার জানাজা পড়াইলেন, দেশ বিখ্যাত আলেম তার জানাজার পরে তার লাশকে বহন করলেন, এটা আমি মনে করি আমার জায়গা থেকে তার একটা কাজের প্রতিদান যে তিনি তার ক্ষমতায় তার শাসন আমলে তিনি এরকম ভাবে তাসলিমা নাসরিনকে দেশান্তরিত করা এবং তার বইকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তিনি যে ভূমিকা রেখেছিলেন, আমি মনে করি তার এই একটি মাত্র কাজ যদি আল্লাহ কবুল করেন এবং তিনি যদি ঈমানের সাথে দুনিয়ার থেকে যেয়ে থাকেন, এটাই তার নাজাতের উসিলা হতে পারে। এজন্য বেঁচে থাকতে ইসলামের পক্ষে কিছু কাজ করেন, ইনশাআল্লাহ ইন্তেকালের পরে ইসলামের পক্ষে আপনি অবশ্যই উলামায়ে কেরামের পক্ষ থেকে কিছু ভালোবাসা পাবেন। এবার আমি আরেকটু কথা বলি, তারেক জিয়ার ভূমিকা নিয়ে কিছু কথা একটু না বললে নয়। তারেক জিয়া একের পরে এক যেমন ভাবে প্রশংসনীয় কাজ করতেছেন তেমন ভাবে কিছু ছোট ছোট নিন্দনীয় কাজও করতেছেন। যেমন উদাহরণস্বরূপ বলি, তার মায়ের জানাজায় যারা উপস্থিত হয়েছেন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিচারপতি সহ যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই টুপিটা মাথায় ছিল, কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে তারেক রহমানের মাথায় আমরা টুপি দেখতে পাইনি, মায়ের জানাজায় তিনি টুপি মাথায় দিতে পারেননি। তিনি তার মায়ের ব্যাপারে যখন দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন একবারের জন্য বলতে পারেননি আমার মা, তিনি বলেছেন মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুমার পক্ষ থেকে, মরহুমার সন্তান, এইভাবে বলেছেন। এটা খুবই দুঃখজনক। তিনি একবারের জন্য বেগম জিয়াকে নিজের মা বলে ওখানে সম্বোধন করতে পারেননি। এর মধ্য দিয়ে কি তিনি আমাদেরকে এই ইঙ্গিত দিতে চান যে তিনি তার মায়ের আদর্শকে ত্যাগ করে ভারতের সঙ্গে আতাত করে নিলেন? জানি না, আল্লাহ পাক ভালো জানেন। যদি এমনটা হয় আমি আপনাকে অনুরোধ করব, জনাব তারেক রহমান, আপনি আপনার মায়ের প্রতি জনগণ যে ভালোবাসা ফিরিয়ে দিয়েছে দেশের মানুষকে ভালোবাসার কারণে, আধিপত্যবাদ কে বিরুদ্ধাঙ্গুলি দেখার কারণে, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার কারণে, এখান থেকে শিক্ষা নিয়ে আপনিও দেশের মানুষকে ভালোবাসেন, ভারত বিরোধিতা আপনি গ্রহণ করেন। আপনার প্রশংসনীয় কাজগুলোর ভিতরে অন্যতম যদি আমি বলতে চাই, এই যে সম্প্রতি দেখতে পাচ্ছি মিডিয়া একটা ছবি ভাইরাল হয়েছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির অফিসে গিয়েছে, সেখানে আপনি তার সঙ্গে বৈঠকে বসছেন। সাধারণত নিয়ম হলো যে বৈঠকে যখন কেউ কারো অফিসে যায়, মেন চেয়ারটা, টেবিলের মাঝখানের চেয়ারটা, ওই অফিসের যিনি মেন থাকেন, প্রধান থাকেন, তিনি ওই চেয়ারে বসে থাকেন, কিন্তু আপনি প্রধানের জায়গাটাকে খালি করে দিয়েছেন, টেবিলের 2 কোণায় 2টা চেয়ার নিয়ে ডাক্তার শফিকুর রহমানকে সম্মানিত করেছেন। এর মধ্য দিয়ে আপনি বেশি সম্মানিত হয়েছেন। আপনি যে দেশে আসার পরে স্বাগত বক্তব্য বলেছিলেন আপনি সবাইকে নিয়ে কাজ করতে চান, তার একটা প্রমাণ আপনি দিয়েছেন। অনুরূপ ভাবে আপনার মায়ের একনিষ্ঠ যে খাদেমা ছিল ফাতেমা, এই ফাতেমা গতকাল এবং গত পরশুদিনও কিছু কিছু মিডিয়া দেখলাম যে কুল কিনারাহীন, দিশেহারা, অসহায়া ফাতেমা, এরকম কিছু শব্দ আমরা দেখছি। তখন আমি নিজে আফসোস করে বলতেছিলাম
যে ফাতেমা যদি আজকে নিঃস্ব হয়ে যায়, আশ্রয়হীন হয়ে যায়, তাহলে তারেক রহমানের থেকে বড় নেমক হারাম আর কেউ হবে না। তবে আমি আশা করি যে তারেক রহমান এমনটা করবেন না। তিনি আজকে যে কাজটা করলেন, তিনি তাকে বোন হিসেবে গ্রহণ করেছেন, অ্যাডাপ্ট করেছেন কোর্টের মাধ্যমে, এবং তিনি বলেছেন যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের একমাত্র কন্যা হিসেবে ফাতেমা বিবেচিত হবেন এবং সম্পদ থেকে তিনি উত্তরাধিকার দিবেন। তিনি গ্রহণ করেছেন, এটা যেমন প্রশংসনীয়, পাশাপাশি এই অ্যাডাপ্ট করে উত্তরাধিকার বানানো এটা অবশ্যই নিন্দনীয়। তিনি এটা করতে পারতেন যে ফাতেমাকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে একটা সম্পদ তিনি দিতেন, স্থায়ী সম্পদ দিয়ে দিতেন এবং তাকে বোন হিসেবে গ্রহণ করতেন, ঘোষণা দিতেন, এই পর্যন্ত যথেষ্ট ছিল। অ্যাডাপ্টের কোন ভিত্তি ইসলামী শরিয়াতে নেই, এটা মুসলিমের কালচার না। অনুরূপভাবে আপনি উত্তরাধিকার দিতে চেয়েছেন, এটাও মুসলিমের কালচার না। এটা দেশবাসীর কাছে, আপনার অনুসারীদের কাছে একটা ভুল বার্তা পৌঁছাবে। সুতরাং এই বিষয়টায় আপনাকে সামনে ক্লিয়ার করার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির করণীয়, এই বিষয়ে আমি সংক্ষেপে একটা কথাই বলবো, বেশি কিছু দরকার নেই। বিএনপি নির্বাচনের আগে দেশের মানুষকে একটা বিশ্বাস দেন যে আপনারা ভারতীয় আধিপত্যবাদের অংশ হবেন না। আপনারা ভারত বিরোধিতায় আপনার মা এবং আপনার বাবা জনাব তারেক রহমান, আপনার মা এবং আপনার বাবা ভারতের বিরোধিতায় যেভাবে বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছিল, আপনিও সেই ভূমিকা রাখবেন। দেশবাসীকে যদি আপনি এই বিশ্বাসটা দিতে পারেন, আমার বিশ্বাস আপনার ক্ষমতায় যাওয়ার রাস্তা কেউ আটকাইতে পারবে না। কিন্তু যদি এই বিশ্বাসটা দিতে না পারেন এবং আপনার থেকে ভারত প্রেম বা ভারতের প্রতি নমনীয়তা যদি দেশবাসী উপলব্ধি করে, এমন হতে পারে যে নির্বাচনের গোপন ব্যালটে আপনাকে লাল কার্ড জনগণ দেখিয়ে দিতে পারে। এজন্য আমি আপনাকে আবারও অনুরোধ করতেছি, আপনি এই কাজটা করেন। আল্লাহ পাক আপনাকে সহিহ বুঝদান করুন, আমার রাষ্ট্রকে ভারতীয় আগ্রাসন থেকে হেফাজত করুক, দেশবাসীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আগামী পর্ব থেকে রাত 9টায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।